সাউন্ড আসছে না স্যার, সাউন্ড আসছে না। দেখো সবাই শুনতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবারে ক্লিয়ার। ওকে, চলো আগের দিন যে ক্লাসটা আমরা করেছিলাম তো সেই ক্লাসটা কন্টিনিউ করবো। চলো আজকে প্রথম অঙ্কটা তাহলে দেখা যাক, তার আগে দেখে নিই রেকর্ড হচ্ছে কি। সাউন্ড তোমরা অফ রাখো, সাউন্ড ভিডিও দুটো অফ রাখো। তো চলো আজকে প্রথম অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো আজকে একদম প্রথম অঙ্কটা বলেছে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটা গোলক তৈরি করা যাবে। চেষ্টা করো 1 মিনিট সময় পাবো। বাবা বল কি হয়েছে? সাউন্ড অফ করো, সাউন্ডটা অফ করো। স্যার শুনতে পাচ্ছে না, টেক অ্যাকশন। টপিক থেকে প্র্যাকটিস ক্লাস নিয়ে স্যার এটাকে মিউট করে দিন, না হলে বের করে দিন, কারণ রেকর্ডিং দেখতে গেলে অসুবিধা হবে। আর স্যার কানেও লাগছে। করে দিচ্ছি। প্রত্যেকে এই অঙ্কটা চেষ্টা করো।
চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, বলছে 6 সেমি ব্যাসার্ধের 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা তামার গোলক তাকে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে। তো দেখো যে কোনো একটা গোলক যদি থাকে, যে কোনো একটা গোলক, ধরো সাপোজ এই একটা গোলক আছে, তো যে কোনো গোলকের আয়তন কি হয়, যে কোনো গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব। এটা একটু মাথায় রেখে দেবে, যে কোনো গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তো এখানে প্রথমে 8টা কত ছিল, 6, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে 8টা কত হয়েছে, 2। তাহলে প্রথমে আয়তন কত ছিল, আয়তন ছিল 4/3 পাই 6 এর কিউব। তারপরে যে আয়তনের গোলকগুলো আমরা তৈরি করছি সেগুলোর জন্য আয়তন কি হবে, 4/3 পাই 2 এর কিউব, 4/3 পাই 2 এর কিউব। তাহলে এই একটা আয়তন, এই একটা আয়তন।
তাহলে এই আয়তনটা দিয়ে এই আয়তনের কটা তৈরি করা যাবে, তার জন্য কি করব, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4/3 পাই 6^3 তাকে ভাগ করে দাও 4/3 পাই 2^3, 4/3 পাই গুলো কেটে গেল, তাহলে রইল 6^3। 6^3 মানে এরকম করে হিসাবটা করে নাও, 6×6×6/2×2×2। তাহলে দেখো একটা কাটছে 3, আবার একটা 3, আবার একটা 3, 3 3 9 3 27, তাহলে 27, অপশন এ। ওকে, তাহলে অপশন এ হয়ে গেল অ্যান্সার। তার মানে কি, এইসব অঙ্কগুলো করতে গেলে আমরা কি করব, প্রথম আয়তন ডিভাইড বাই দ্বিতীয় আয়তন, ঠিক। তাহলে দেখো প্রথম আয়তন কত, 4/3 পাই 6^3, দ্বিতীয় আয়তন কত, 4/3 পাই 2, কাটাকাটি করলে আমি পাচ্ছি 27, তাহলে 27 অপশন এ হয়ে গেল অ্যান্সার। ওকে, দেখো সবার ক্লিয়ার হয়েছে, সবার ক্লিয়ার হয়েছে কিনা জানিয়ে দাও। চলো নেক্সট অঙ্কটা দেখো। পরের অঙ্কটা বলছে 0.5%, একে দশমিকে পরিণত করলে তার মান কি হবে, প্রত্যেকে চেষ্টা করো। দেখো এখানে কি হয়েছে, দশমিক একটা পার্সেন্টেজ ছিল, সেটাকে দশমিকে পরিণত করতে বলছে, দশমিকে প্রকাশ করতে বলছে। তাহলে এই যে কোনো পার্সেন্টেজকে দশমিকে প্রকাশ করতে বললে আমরা কি করে প্রকাশ করব। ওকে, তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। 0.5%, তো আগে পার্সেন্টেজ চিহ্নটা তো তোলো, আর আমরা জানি চিহ্নকে তুললে নিচে 100 আনতে হয়, যে কোনো পার্সেন্টেজ চিহ্নকে যদি আমি কাট আউট করতে চাই তাহলে নিচে 100 আনতে হয়, ঠিক আছে। এরপর দেখো আমার রইল তাহলে আলটিমেটলি 0.5/100। ওকে, এবার দশমিকে পরিণত করতে হলে আমরা কি দেখি, নিচে কটা শূন্য আছে, দুটো, তাহলে দশমিকটা 2 ঘর আগে এগোবে, তাহলে দশমিকের পর অলরেডি 1 ঘর ছিলই, আরো 2 ঘর দিয়ে দাও, তাহলে হলো 0.005। বুঝতে পেরেছ। আবার বলছি 0.5%, 0.5% মানে কি, তাহলে 0.5/100, যেহেতু পার্সেন্টেজ চিহ্ন আছে ওটা তুললাম, তাহলে নিচে 100 হলো, ঠিক আছে। 100 তো দেখো কটা শূন্য আছে, দুটো, তাহলে দশমিকটা আরো 2 ঘর এদিকে যাবে, তো 2 ঘর তো নেই, তাহলে দুটো শূন্য দিয়ে 2 ঘর দিয়ে করে দিলাম, তাহলে হলো 0.005। দেখো সবার ক্লিয়ার হয়েছে, সবার ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সট পরের অঙ্কটা বলছে একটা আয়তক্ষেত্রে প্রস্থ 5 সেন্টিমিটার, কর্ণ 13 সেন্টিমিটার বলে ক্ষেত্রটার পরিসীমা কত হবে। একটা আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণ 13 সেন্টিমিটার হলে পরিসীমা কত হবে। খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রত্যেকে চেষ্টা করো মাইনিউটলি, তারপর আমি দেখাচ্ছি কিভাবে সহজে করতে পারবে। একটা আয়তক্ষেত্র ছিল
যার প্রস্থটা হচ্ছে 5, কর্ণটা হচ্ছে 13, তাহলে পরিসীমা কত হবে? এখন দেখো, আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলেছিলাম, যে পদ্ধতিটাকে বলা হতো ট্রিপলেট প্রসেস, ঠিক না? কি বলা হতো? ট্রিপলেট প্রসেস। সেটা থেকে আমি অঙ্কটা করতে পারি। আবার পিথাগোরাসের ধর্ম অ্যাপ্লাই করেও করতে পারি। তো যাই হোক, যে কোনো আয়তক্ষেত্রের পরিসীমা কি হয় আগে আমাকে জানতে হবে। পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এইটা ফাইনালি কাজে লাগাবো, কিন্তু আমার তো দৈর্ঘ্য প্রস্থ চাই, প্রস্থটা জানি, দৈর্ঘ্য তো জানা নেই। তাহলে দেখো, একটা আয়তক্ষেত্রে প্রথমে ছবি আঁকলাম, হয়েছে? এটার প্রস্থটা 5, এই প্রস্থটা 5, আর কর্ণটা হচ্ছে 13, কর্ণটা 13। তাহলে দেখো, আমি যেখানটা সেভ করছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণী ত্রিভুজটা, সেই সমকোণী ত্রিভুজের 5টা হচ্ছে ধরো লম্ব, প্রতিভুজটা 13। তাহলে এইটা 12 হয় কিনা বলো? এটা আমি ট্রিপলেট তোমাদেরকে আগে বলেছিলাম, 5, 12, 13 ট্রিপলেট। যদি না জানা থাকে তাহলেও অসুবিধা নেই, আমরা করে নিতে পারবো। কিরকম? এইটা যদি 5 হয়, এটা যদি 13 হয়, তাহলে ভূমিটা হবে অতিভুজের বর্গ বিয়োগ লম্বের বর্গ তার বর্গ। দেখো, 13 স্কোয়ার হচ্ছে 169, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, বিয়োগ করলে কত হবে? 144, 144 মানে 12। তাহলে এই দৈর্ঘ্যটা কত হয়ে গেল? 12। এই তো পেয়ে গেলাম। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 5। এই ফর্মুলাটা বসিয়ে দিচ্ছি, 2 ইন্টু দৈর্ঘ্য 12, প্রস্থ 5। তাহলে হচ্ছে দেখো 2 ইন্টু 17, 17 দিয়ে কত? 34 সেন্টিমিটার। তাহলে আমাদের অঙ্কটার অ্যান্সার হয়ে গেল অপশন এ। পরিসীমা জানতে চেয়েছে, পরিসীমা হচ্ছে অপশন এ। আবার একবার বলে দিচ্ছি, শুনে নাও। তাহলে ধরো এই একটা আয়তক্ষেত্র, যার প্রস্থটা 5 আর কর্ণটা, এইটা যদি কর্ণ হয়, কর্ণটা হচ্ছে 13। তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, যার লম্বটা 5, প্রতিভুজটা হচ্ছে 13। তাহলে অবশ্যই এটা কত হবে? 12 হবে। তাহলে এটা কত হবে? 12 হবে। এখন আমরা জানি এটা 12, পিথাগোরাস অ্যাপ্লাই করে করতে পারি, অথবা ট্রিপলেট আমাদের জানাই আছে, 5, 12, 13, এটা একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু হয়, তাহলে এটাও অ্যাপ্লাই করতে পারি। তো যাই হোক, তাহলে এর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? দৈর্ঘ্য হচ্ছে 12, আর প্রস্থ কত পেয়ে গেলাম? 5। তাহলে পরিসীমা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য কত? 12, প্রস্থ কত? 5। তাহলে 2 ইন্টু 17, তাহলে হচ্ছে 34। 34 হবে অঙ্কটার অ্যান্সার। তাহলে অপশন এ হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। ওকে, সবাই বুঝেছো? যদি বুঝেছো একটা ছোট লাইক দিয়ে দেবে। নেক্সট অঙ্কটাই আসবে। আচ্ছা, পরের দিন কিন্তু আবার চ্যাপ্টার শুরু হবে। তো যাই হোক, নেক্সট অঙ্কটা দেখো। বলছে একটা অটো রিক্সা 40 কিমি প্রত্যেক ঘন্টা গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলছে। যদি সে গন্তব্যস্থলে আরো 1 মিনিট পরে পৌঁছায়, তবে অটো রিক্সা মোট কত দূরত্ব অতিক্রম করেছে? তাহলে একটা অটো রিক্সা যাচ্ছিল 40 কিমি প্রত্যেক ঘন্টা গতিবেগে, 2 ঘন্টা 30 মিনিট চলেছে, অলরেডি 2 ঘন্টা 30 মিনিট চলেছে, তারপর আবার 1 ঘন্টা যাচ্ছে, দিয়ে গন্তব্যে পৌঁছচ্ছে। তাহলে সে মোট কতটা দূরত্ব অতিক্রম করছে? দেব অলরেডি বলছে স্যার 140 কিলোমিটার। প্রত্যেকে চেষ্টা করো এবং কমেন্ট করো। অনুরাধাও বলছে স্যার 140। সহজ অঙ্ক কিন্তু, প্রত্যেকে করো। তাহলে ঘটনাটা কি? ধরো একটা অটো রিক্সা চলছিল, এখান থেকে এতটা এসেছে, অলরেডি 2 ঘন্টা 30 মিনিট চলেছে, তারপর আরো 1 ঘন্টা চলেছে, দিয়ে গন্তব্যস্থলে পৌঁছেছে। এখান থেকে যাত্রা শুরু করেছিল, এইটা ওর গন্তব্য। তাহলে আমি যদি বলি ভাই মোট কত সময় ধরে গেছে, তুই বলবে স্যার 2 ঘন্টা 30 মিনিট এবং আরো 1 ঘন্টা, তার মানে মোট 3 ঘন্টা 30 মিনিট ওই লোকটা গেছে বা অটো রিক্সাটা গেছে। কতক্ষণ গেছে? না 2 ঘন্টা 30 মিনিট। আচ্ছা, 2 ঘন্টা 30 মিনিটকে ঘন্টায় করে নাও। 2 ঘন্টা তো 2, 30 মিনিট মানে হাফ আওয়ার কিনা বলো? বলি না যে অর্ধেক ঘন্টা 30 মিনিট মানে 30কে 60 দিয়ে ভাগ করো, তাহলে হাফ আওয়ার মানে আরো হাফ। যোগ করো, 2, 2, 4 আর 5, 5-এর 2 ঘন্টা ধরে গেছে। তাহলে 5-এর 2 ঘন্টা ধরে গেছে। কত সময় ধরে গেছে?
না 5/2 ঘন্টা ধরে গেছে। আর যদি বলি বেগ কত, স্যার বেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় যায় 40, তাহলে 5/2 ঘন্টায় মোট কতটা যাবে। আমরা জানি দূরত্ব মানেই হচ্ছে বেগ গুণ সময়, তাহলে বেগ কত 40, সময় কত 5/2, কাটাকাটি কর 2, আচ্ছা এটা 2 ঘন্টা, স্যার ওটা 3 হবে স্যার, 2 এর জায়গায় 3 প্লাস 1 এর 2 হবে। তার মানে 7/2, তাহলে 7/2, তাই না? 2 দিয়ে কাটো 20, তাহলে হচ্ছে 140 কিলোমিটার, তাহলে 140 কিলোমিটার হচ্ছে অ্যান্সার। ওকে, আবার একবার বলে দিচ্ছি, প্রথমে 2.5 ঘন্টা গেছে, 2.5 ঘন্টা গেছে, তারপর আবার 1 ঘন্টা গেছে, তাহলে মোট 3.5 ঘন্টা গেছে, মানে 3 ঘন্টা এবং আরো হাফ ঘন্টা, তার মানে 7/2 ঘন্টা গেছে। আর বেগ কত না 40, আর আমরা জানি বেগকে যদি সময় দিয়ে গুণ করি তাহলে আমরা দূরত্বটা পাই, বেগটা 40, সময়টা হচ্ছে 7/2, 2 দিয়ে কাটো 20, 20 7 140 কিলো, তাহলে মোট কতটা দূরত্ব গেছে 140 কিলো, তার মানে অপশন বি হয়ে যাচ্ছে অঙ্কটার অ্যান্সার। ওকে, আচ্ছা সবার ক্লিয়ার? আবার ছোট্ট লাইক করে দাও, নেক্সট অঙ্কটা চলে আস। এটা ক্লিয়ার না হওয়ার কিছু নেই, যদিও সহজ অঙ্ক। চলো পরের অঙ্কটা আছে। দেখো নেক্সট অঙ্কটা বলছি, একটা নম্বর যদি প্রথমে 10% কমিয়ে তারপর আরো 10% বাড়ানো হয়, তাহলে নাম্বারটার আলটিমেটলি কি হবে? 1% কমবে, পরিবর্তিত হবে না, 1% বাড়বে না পার্সেন্ট বাড়বে? তো কি করব? অনেকে বলছে অপশন এ। দেখো কোনো কিছুই প্রথমে দেখো 10% কমানো হয়েছে, তারপর আবার 10%ই বাড়ানো হয়েছে, প্রথমে কমিয়ে তারপর বাড়ানো হলো, বা প্রথমে বাড়িয়ে তারপর কমানো হলো, একই সংখ্যা। তো কি করবে, সেই পরিমাণটা হবে প্রথমে যতটা কমানো হয়েছিল সেটা নাও, তারপরে যতটা বাড়ানো হয়েছে সেটাকেও গুণ করো এবং 100 দিয়ে ভাগ করো, এবং এটা সবসময় কিন্তু উত্তর কমবে, সবসময় কমবে, শূন্যগুলো কেটে দাও, তার মানে 1% কমবে, ওই সংখ্যাটা 1% কমবে। কি বললাম বুঝলে? প্রথমে 10% কমানো হয়েছে, তারপরে আবার 10%ই বাড়ানো হলো, তাহলে আলটিমেটলি কি হবে? সবসময় মনে রাখবে এগুলোর উত্তর কিন্তু হয় কমবে, সবসময় কমবে। কত কমবে? প্রথম 10 দ্বিতীয় 10 গুণ করো, তারপর সবসময় 100 দিয়ে ভাগ করো, তাহলে দেখো পাচ্ছি 1% কমবে। ধরো কোথাও দেখলে প্রথমে 20% বাড়লো, তারপরে 20% কমলো, তাহলেও কিন্তু উত্তর হবে আলটিমেটলি কমবে। কত কমবে না 20কে 20 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করে নাও, তাহলে হবে 4% কমবে। ধরো প্রথমে 30% কমেছিল, তারপরে আবার 30% বাড়লো, তাহলে কি হবে? ওই একই রকম 30 গুণ 30 বাই 100, তার মানে 9%, এবং সবসময় কি হবে? কমবে। কিন্তু সংখ্যাগুলো যদি অন্য কিছু থাকে, ধরো প্রথমে 20% কমেছে, তারপরে 30% বেড়েছে, তখন কি হবে? তার জন্য এই ফর্মটা লাগাবে, a প্লাস বি প্লাস এবি বাই 100, বুঝলে? এটা কত? এই বললাম 20% কমেছে তাই মাইনাস, বিটা 30% বেড়েছে তাহলে প্লাস, বুঝলে? আমি যে অঙ্কটা বলছি বুঝতে পারছি আশা করি। প্রথমে 20% কমেছে তাই মাইনাস, এটাকে এ ভাবো, আর তারপরে 30% বেড়েছে তাই প্লাস 30, এটাকে বি ভাবো, দিয়ে সেগুলো বসাও, এই ফর্মটাতে বসাও, এই ফর্মটা মাথায় রাখো, তাহলে চটপট অঙ্কগুলো হয়ে যাবে। এটা বসাও -20, বিটা বসাও 30, তারপর আবার এটা -20, বিটা 30 ডিভাইড বাই 100, যোগ বিয়োগ করো, -20 আর 30 মানে 30 থেকে 20 বাদ 10 হলো। আর এইটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, আলটিমেটলি মাইনাস হলো, 0 0 0 0 কেটে 6 হলো 4, এবং দেখো অ্যান্সারটা এসছে প্লাস, তাহলে প্লাস মানে 4 বাড়বে, তাহলে 4% কি হবে? এখানে বাড়বে। উত্তর যদি পজিটিভ আসে তাহলে বাড়বে, আর উত্তর যদি নেগেটিভ আসে তাহলে কমবে। ঠিক আছে? তাহলে যদি একই রাশি থাকে তখন কি করবে? দুটোকে গুণ, প্রথম গুণ দ্বিতীয় বাই 100, সবসময় এটাই উত্তর হবে, এবং উত্তরটা সবসময় কমবে হবে। আর যদি দুটো আলাদা রাশি থাকে তাহলে a প্লাস বি প্লাস এবি বাই 100, এই ফরম্যাটটা আমি লাগিয়ে দেবো, বোঝা গেল? এই ফরম্যাটটা লাগিয়ে দেবো। সবার ক্লিয়ার? একটা ছোট্ট লাইক করে দাও, নেক্সট অঙ্কটায় আসবে। প্রত্যেকে জানিয়ে দাও যে হ্যাঁ স্যার ক্লিয়ার, তারপরে পরের অঙ্কটা আসবে।
চলো নেক্সট অঙ্কটা দেখো। বলছে একটা ত্রিভুজের তিনটে বাহু, সেই তিনটে বাহুর অনুপাত হচ্ছে 7:9:12। যদি সবচেয়ে বড় বাহু আর সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেন্টিমিটার হয়, তাহলে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? প্রত্যেকে চেষ্টা করো। 1 মিনিট। হয়ে গেলে অবশ্যই কমেন্ট করবে। দেখো, ধরো এই একটা ত্রিভুজ আছে, এই তিনটে বাহুর অনুপাত কত? 7:9:12। আমি একটা বাহু ধরছি 7 রেশিও, একটা 9 রেশিও, আর একটা 12 রেশিও। তো বলছে সবচেয়ে বড় বাহু আর সবচেয়ে ছোট বাহুর অন্তর 15। আচ্ছা বলো তো এখানে সবচেয়ে বড় বাহুটা কত? 12 আর সবচেয়ে ছোট বাহু কত? 7। এই দুটোর অন্তর, অন্তর মানে বিয়োগফল, সেই বিয়োগফলটা হচ্ছে 15 সেন্টিমিটার। বিয়োগ করো, তাহলে দেখো 5 রেশিও হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে 1 রেশিও কত? 3 সেন্টিমিটার। সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য, সবচেয়ে বড় বাহুটা কত? 12 রেশিও, তাহলে 12 রেশিওর মান কত হবে? 12 ইন্টু 1 রেশিও যেহেতু 3, তাহলে 12 ইন্টু 3 মানে 36 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে যাবে অঙ্কটা ক্যান্সার। আর একবার বলে দিচ্ছি শুনুন। এই একটা ত্রিভুজ ছিল, তিনটে বাহুর অনুপাত 7:9:12। তাহলে একটা বাহু 7 রেশিও, একটা বাহু 9 রেশিও, আর একটা বাহু 12 রেশিও। সবচেয়ে বড়কে 12 রেশিও, সবচেয়ে ছোটকে 7 রেশিও। এই দুটোর তফাৎ কত? 5 রেশিও, সেটাই বলছে 15 সেন্টিমিটার। তাহলে 1 রেশিও কত হলো? 3 সেন্টিমিটার। 1 রেশিও যখনই পেয়ে গেলাম, এবার সবচেয়ে ছোটই বলুক সবচেয়ে বড়ই বলুক বের করতে পারবো। সবচেয়ে বড় বলেছে, সবচেয়ে বড়টা 12 রেশিও, তার মানে 1 রেশিও 3 হয়, 12 রেশিও হচ্ছে 36। যদি সবচেয়ে ছোট বলতো তাহলে 7 রেশিওর মান বার করতাম, 7 গুণ 3 মানে 21 সেন্টিমিটার, তখন হয়ে যেত 21। যেহেতু সবচেয়ে বড় নিচে, তাহলে অপশন ডি হয়ে যাবে অঙ্কটা। ওকে, আশা করি সবার ক্লিয়ার। চলো তাহলে নেক্সট অঙ্কটায় আসবো। দেখো, এখানে বলেছে যে y সমান 3x যোগ 12। যদি এখানে ওয়াইটা 5 হয়, তাহলে x এর মান কত? খুব সুন্দর অঙ্ক, এই অঙ্কগুলো এখন ভীষণভাবে আসছে, কিন্তু প্রত্যেকে চেষ্টা করুন। হয়ে গেলে কমেন্ট করবে। সুরজ বলছে স্যার অপশন ডি। দেখো এখানে ওয়াই বলছে 3x যোগ 12, ঠিক আছে।
ওয়াই এর মান বলে দিয়েছে 5, তাহলে ওয়াই এর মানটা 5 বসিয়ে দাও, তাহলে 5 সমান 3x প্লাস 12 বটে। এবারে কি আমার যেহেতু x এর মান বার করতে 12টাকে এদিকে আনো, 5 মাইনাস 12 হবে, কারণ 12টার দিকে পজিটিভ ছিল, এদিকে এসে মাইনাস 12 সমান 3x। 5 থেকে 12 বাদ দিলে মাইনাস 7 হবে সমান 3x। এখান থেকে যদি x টা বার করতে হয় 3টাকে নিচে নামিয়ে দাও, তাহলে মাইনাস 7 3 হয়ে গেল x এর মান, মানে অপশন ডি। আবার একবার বলছি দেখো, y সমান 3x প্লাস 12, y এর মান বলছে 5 সমান হচ্ছে 3x প্লাস 12, তাহলে এখান থেকে 3x সমান কত বলতে পারবো, 12টাকে এদিকে আনো, 5 মাইনাস 12, তাহলে 3x সমান দেখো হচ্ছে মাইনাস 7। তাই যদি হয় তাহলে x এর মান কত হবে, মাইনাস 7 3, তাহলে অপশন ডি হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। এটা না বুঝতে পারার মতো কিছু নেই, আশা করি সবাই ক্লিয়ারলি বুঝেছো। চলো পরের অঙ্কটা দেখো, এটা তো হলো। এই অঙ্কটা দেখো, বলছে 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, বাবা আর ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? অনুপাত জিজ্ঞেস করেছে। প্রত্যেকে চেষ্টা করো 1 মিনিট সময়। কাল 3 রকমের হয়, একটা হচ্ছে অতীতকাল, একটা বর্তমান কাল, আর একটা ভবিষ্যৎ। এখানে 3টে কালের মধ্যে শিফটিং হচ্ছে। কেমন দেখো, আমি বিষয়টা বলি, ভালো করে লক্ষ্য করো। এইটা ধরো বর্তমান কাল, এইটা অতীতকাল, আর এইটা হচ্ছে ভবিষ্যৎ কাল। ওকে, বলছে বর্তমান থেকে 10 বছর আগে বাবা ছেলে 3 গুণ ছিল, এটা ধরো ফাদার, এটা সান, তাহলে বাবা ছেলের বয়সের অনুপাত ছিল 1:3, সান যদি 1 বছর ছিল, বাবা ছিল 3 গুণ, তার মানে 3:1। বর্তমান থেকে 10 বছর যদি আবার এগিয়ে যায় ভবিষ্যতের দিকে, তখন বাবার বয়স ছেলের দ্বিগুণ হবে, তার মানে বাবা আর ছেলের বয়সের অনুপাত হবে 1:2, মানে ছেলে যদি 1 বছর ভাবি, তাহলে বাবাকে 2 বছর ভাবতে হবে, রেশিওটা 2:1। ওকে, আচ্ছা দেখো এই টোটালের মধ্যে টাইমের তফাৎ কত হলো, 20 বছর কিনা। বর্তমান থেকে এদিকে 10 বছর আর এদিকে 10 বছর, মোট 10 আর 10-এ 20 বছর হলো সময়ের তফাৎ। তাহলে আমি যদি বলি সময়ের তফাৎ কত, তাহলে সময়ের তফাৎ হচ্ছে কত, 20 বছর, এটা মাথায় রাখো। ওকে, এরপর এখানে একটি খেলা আছে, ভালো করে দেখো। ফাদার অ্যান্ড সান, প্রথমে ছিল 3:1, আর তারপরে হয়েছে 2:1, 20 বছরের মতো। দেখো রেশিওগুলো চেঞ্জগুলো সমান নয়, 3 থেকে 2 1 কমেছে, 1 থেকে 1 0 কমেছে, সমান নয়। যার জন্য কি করতে হয় ভালো করে শুনে নাও। দেখো 3 আর 1-এর ডিফারেন্স কত, 2, তাহলে নিচের গোটাটাকে 2 দিয়ে গুণ করবে। আবার 2 আর 1-এর ডিফারেন্স কত, 1, তাহলে উপরের গোটাটাকে 1 দিয়ে গুণ করবে। কত করে অনুপাতটা দাঁড়াচ্ছে দেখো, 3:1, আর এটা হচ্ছে 4:2। এটা একটা লাভ হলো, দেখো এখানে অনুপাতের চেঞ্জ হলো 1 1 করে হলো। 3 থেকে 4 1 রেশিও হচ্ছে, 1 থেকে 2 1 রেশিও হচ্ছে। তাহলে 1 রেশিও চেঞ্জ হয়েছে কেন, ওই যে 20 বছর এগিয়ে গেছে, তাহলে 1 রেশিওর মান হচ্ছে 20, 1 রেশিওর মান 20। ওকে, তাহলে অতীতে বাবার বয়স কত ছিল, এই যে 3:1, তাহলে 3-কে 20 দিয়ে গুণ করো, 60 হবে। আচ্ছা, 1-কে 20 দিয়ে গুণ করো, 20। এইটা ছিল বাবার বয়স, আর এইটা ছিল ছেলের বয়স, কিন্তু এটা 10 বছর বর্তমান থেকে 10 বছর আগে।
তাহলে এখন বর্তমানে আসতে কি 10-10 করে তার দুজনেরই বেড়েছে। তাহলে বাবার হয়েছে 70 আর ছেলের হয়েছে 30। তাহলে অনুপাত কত হয়েছে? 7:3। তার মানে অপশন এ হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, আমি আরেকবার এটা ক্লিয়ারলি করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। স্যার আগের অঙ্কটা 1 দিয়ে আর 2 দিয়ে গুণ দিলেন কেন, ওটা বুঝতে পারলাম না। ফাদার এন্ড সান, তাদের বয়সের অনুপাত 3:1 ছিল, সেখানে 2:1 হয়েছে। বর্তমান থেকে এদিকে 10 এদিকে 10, মানে মোট 20 বছরের তফাৎ, এই ঘটনাটা ঘটেছে। এখন আমরা কি করব, একটা অন্য কালাম নিই। এই যে দেখো 3 আর 1 এই দুটো ডিফারেন্স কত বলো? 2। তাহলে এই নিচের পুরোটাকে 2 দিয়ে গুণ করবে। আবার 2 আর 1 এর ডিফারেন্স কত? 1। তাহলে উপরেরটাকে 1 দিয়ে গুণ করবে। তাহলে 3:1, গোটাটাকে যদি 1 দিয়ে গুণ করি 3:1ই থাকবে। আবার 2:1 এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 4:1। অর্থাৎ দেখো 4:2। তাহলে দেখো রেশিও চেঞ্জগুলো, এখানে 3 থেকে 4 এক রেশিও বেড়েছে, 1 থেকে 2 আবার এক রেশিওই বেড়েছে। এই এক রেশিও কেন বেড়েছে? কারণ 20 বছরের একটা তফাৎ তৈরি হয়েছে, তাই। তাহলে এক রেশিওর মান। তাহলে অতীতে বাবার বয়স কত ছিল? 3 রেশিও। এক রেশিও যদি 20 হয় 3:60। ছেলের বয়স কত ছিল? 1 রেশিও। 1 রেশিও 1:20 মানে 20 বছর। তাহলে বর্তমান থেকে 10 বছর আগে ছিল 60 আর 20। তাহলে এখন বর্তমানে আসতে দুজনেরই 10-10 করে বেড়েছে। তাহলে এর হয়েছে 70 বাবার, আর ছেলের রয়েছে 30। শূন্যগুলো কেটে দাও, 7:3 হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। ওকে, আশা করি সবার ক্লিয়ার। আসবো তাহলে এবার নেক্সট অঙ্কটায়। চলো পরের অঙ্কটা বলবো। পরের অঙ্কটা এভারেজ থেকে নিয়েছি। বলছে একজন মা আর তার 6 সন্তানের বয়সের গড় 12 বছর। মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়। তাহলে মায়ের বয়স কত? মায়ের বয়স কত? প্রত্যেকে চেষ্টা করো 1 মিনিট সময় করে। হয়ে গেলে অবশ্যই কমেন্ট করো। দেখো প্রথমে মা সহ 6 সন্তান, মানে মোট কজন বলো তো? 7 জন। মা এবং 6 সন্তান, মোট কজন? 7 জন। তাহলে 7 জনের গড় কত ছিল? 12। আচ্ছা 7 জনের গড় যদি 12 হয় তাহলে 7 জনের মোট কত? স্যার 12 গুণ 7 মানে 84 বছর। এরপর মাকে বাদ দিয়ে দাও, তাহলে রইল পড়ে শুধু 6 সন্তান। 6 সন্তানের বয়সের গড় এখন কত? 5 কমে গেছে, আগে 12 ছিল, এখন 5 কমে হয়েছে 7। তাহলে 6 জনের গড় হয়েছে 7। তাহলে 6 জনের মোট কত? না 6 গুণ 7 মানে 42 বছর। এবার এটা বিয়োগ করবে, 7 থেকে 6 বাদ দিলে 1, এই একটা কে? মা। মায়ের বয়স কত? তাহলে 84 থেকে 42 বাদ দিলে তাহলে হচ্ছে 42 বছর। তাহলে মায়ের বয়স 42 বছর, বুঝলে? মা আর 6 সন্তান মানে মোট 7 জন।
7 জনের গড় 12 7 84, মাকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে এখন 6 জন আছে। গড় আগে 12 ছিল, এখন 5 কমে গেল, মানে 7 হয়ে গেল। তাহলে 6 জনের গড় যদি 7 করে হয়, 6 জনের মোট হচ্ছে 42 বছর। এই দুটো বিয়োগ করে দিলে একজনের হচ্ছে 42। এইটা হচ্ছে অ্যান্সার। ওকে, আর একটা উপায় আছে, সেটা কেমন দেখো। মা ও 6 সন্তান, 7 জন, 7 জনের বয়সের গড় 12, মাকে বাদ দিয়ে দিচ্ছি, রইল 6 জন, আর গড় 5 কমে যাচ্ছে, মানে হলো 7, মানে হলো 7। তাহলে দেখো এখানে কত কমলো, 1 কমলো, আর এখানে কত কমলো, 5 কমলো। কি বললাম বুঝলে? এখানে কত কমলো 1, আর এখানে কত কমলো 5। এবার আমাদের উপায় আছে এই 5-এর সঙ্গে 7টা গুণ করো, যোগ এই 1-এর সঙ্গে এই 7টা গুণ করো, তাহলে দেখো কত হচ্ছে 35 প্লাস 7 42 বছর। এই ট্রিকটাকেও অ্যাপ্লাই করা যায়, পরে যখন আরো এভারেজ করাবো এই ট্রিকটা আরো বিশেষভাবে অ্যাপ্লাই করবে। চলো নেক্সট অঙ্কটা আসি। পরের অঙ্কটা বলছে একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটা গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48, পায়ের মোট সংখ্যা 140 হয়, তবে লোকটার কাছে কতগুলো মুরগি ছিল। খুব সুন্দর একটা ট্রিক শেখাবো, এই অঙ্কগুলো মুখে মুখে করতে পারবে, একদম শিওর করে বলছি, মুখে মুখে করতে পারবে। হয়ে গেলে অবশ্যই কমেন্ট করো। দেখো এর জন্য একটা ট্রিক আমি শিখিয়ে দিচ্ছি, এটা মাথায় রাখো। এইসব অঙ্কে বেশি পা যুক্ত প্রাণীর সংখ্যা বের করতে হয়। কি বললাম? বেশি পা যুক্ত প্রাণীর সংখ্যা। এখানে মুরগি আর গরু ছিল, তাহলে এই সব অঙ্কে প্রথমে গরুর সংখ্যাটাকে বাদ করে দিতে হবে। মানে গরু না থেকে অন্য কিছু থাকতে পারে, ছাগল ভেড়া কিছু থাকতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে এই ট্রিকটা অ্যাপ্লাই করে প্রথমে বেশি পা যুক্ত প্রাণীর সংখ্যা বেরোবে, প্রাণীর সংখ্যা। সেটার জন্য উপায় কি? কিছুই না, পাকে 2 দিয়ে ভাগ করে দেবে, বিয়োগ মাথা, ব্যাস উত্তর চলে আসবে। এখানে দেখো মোট পায়ের সংখ্যা কত 140, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, বিয়োগ মাথা, মাথা তো সবার একটা করি, তাহলে বিয়োগ 48, তাহলে এটা কত হচ্ছে 70 বিয়োগ 48, 2 দিলাম 50, 22টা, তাহলে গরু আছে 22টা। এবার গরু যদি 22টা আছে, তাহলে মুরগি কতগুলো আছে? আরে ভাই টোটাল ছিল 48টা, তাহলে মুরগি আছে 48 মাইনাস 22 36টা, সরি 26টা, তাহলে 26 হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। বুঝলে? আবার বলছি, অঙ্কটা পুরোটা করছি, ভালো করে শুনে নাও। বলছে একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটা গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48, পায়ের মোট সংখ্যা 140 হয়, তাহলে লোকটার কাছে কতগুলো মুরগি ছিল। ওকে, এটা বার করার জন্য প্রথমে বেশি পা যুক্ত এই অঙ্কগুলোতে যেটাই বেশি পা থাকবে তার সংখ্যা আগে বেরোবে। এখানে বেশি পা কার আছে? গরু আর মুরগি ছিল, তাহলে নিশ্চয় গরুটা বেশি পা, তাহলে গরুর সংখ্যাটা আগে বেরোবে। তার জন্য উপায় কি? পাকে 2 দিয়ে ভাগ দিয়ে মাথাকে বিয়োগ। পা কত 140, তাকে 2 দিয়ে ভাগ করবে, মাথা 48 বিয়োগ করবে, তাহলে 70 বিয়োগ 48 কত হলো 22টা, তাহলে 22টা গরু ছিল। এবার বলো গরু মুরগি সবকিছু মিলিয়ে 48টা ছিল,
48টা মাথা মানে 48টা প্রাণী, মাথা সবার একটা করেই হয়, ঠিক আছে, শুধুমাত্র রাবণ বাদ দিয়ে ওরই 10টা। তাহলে 48টা মাথায় গরু আর এই মুরগি মিলিয়ে, তার মধ্যে গরু 22টা, তাহলে মুরগি কটা? 26টা। তাহলে মুরগির সংখ্যা হয়ে গেছে 26। অপশন সি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ক্লিয়ার সবার? যদি ক্লিয়ার একটা ছোট্ট লাইক করে দেবেন। তাহলে আমরা নেক্সট অঙ্কটায় আসবো। সবাই একটু জানিয়ে দাও লাইক করে যে ক্লিয়ার হয়েছে, তবেই পরের অঙ্কটায় আসবে। প্রত্যয়। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে, বলছে একটা জমি যেটা 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়, তাহলে ওই জমিটা কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? প্রত্যেকে কুইক করে বলে। কোনো একটা জমি যদি 18,700 টাকায় বিক্রি করছি, তাহলে 15% ক্ষতি হয়, 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হয়? এই অঙ্কগুলো এক লাইনে বলবে। দেখো এই অঙ্কগুলো যখন করবে তখন এইরকম প্রভাবে করবে। প্রথমে জমিটা কত টাকায় বিক্রি করেছে? 18,700 গুণ, তাতে কি হয়েছে? 15% ক্ষতি। আচ্ছা ক্ষতি মানে কি? যদি 100 টাকা দাম লেখা থাকে, তুমি বিক্রি করেছো 100 বিয়োগ 15 মানে 85 টাকা, হ্যাঁ কি না? 15% ক্ষতি, কথাটা মানে কি? যদি 100 টাকা দাম লেখা আছে, তাহলে আমি বিক্রি করেছি 100 মাইনাস 15 মানে 85 টাকা, ঠিক আছে, গুণ। এবার ওটাতেই আবার 15% লাভ কামাতে, তাহলে কোনো একটা দ্রব্যের দাম যদি 100 হয় আর 15% যদি লাভ কামাতে হয়, তাহলে বিক্রি করতে হবে 100 প্লাস 15 মানে 115, ব্যাস এটি আছে। কাটা এবং কুটি করে নাও, 0 0 নাই, 5 দিয়ে কাটো 1, 5 7 35, 5 দিয়ে কাটো 2, 5 3 15, 17 দিয়ে কাটো 11, তাহলে 11 গুণ 100 গুণ 23 করে নাও, 23 23 কত? 2 5 3 ডবল, তাহলে এই টাকাটাই ওকে বিক্রি করতে হবে, তবেই 100% লাভ হবে। বুঝলে? মনে রাখো ক্ষতির রেশিও যখন হয়, ক্ষতির রেশিও থেকে যখন ক্রয় মূল্যে আসতে হয়, তখনও দেখো উপরে বড়টা আর নিচে ছোটটা, কিন্তু সুবিধা হচ্ছে উপরে 100টা, নিচে যা কিছু হবে। লাভও যখন করা হয় তখন দেখো নিচে কিন্তু 100 টাকা, উপরে বড়ই থাকবে কিন্তু নিচে 100 টাকা। বুঝলে? তাহলে যদি ক্ষতি বা করতে হয়, কোথাও যদি ক্ষতি দেখো, তাহলে উপরে 100টা হবে, এটা মাথায় রাখবে। আর যদি দেখো কোথাও লাভের কথা বলা হচ্ছে,
তাহলে নিচে 100টা হবে। এখানে দেখো যেটা বলেছে, আবার বলছি 18,700 টাকায় বিক্রি করেছে, 15% ক্ষতি। তাহলে উপরে 100 না, নিচে 100 থেকে 15 বাদ দিয়ে 50 গুণ, আবার 15% লাভ করতে হবে, তাহলে নিচে 100 না, উপরে যেহেতু লাভ, তাহলে 100 প্লাস 15 মানে 115, হিসেব করো, তাহলে 25,300 টাকা। সবার ক্লিয়ার? এক লাইনে অঙ্কটা করা যাবে এবং তার জন্য এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানিয়ে দাও, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে ইনস্ট্যান্ট আমাকে বলবে। এরপর আমরা দেখে নেব নেক্সট অঙ্কটা কি আছে। নেক্সট অঙ্কটা বলছে দুটো সংখ্যার যোগফল 45, দুটো সংখ্যার যোগফল হচ্ছে 45, সংখ্যা দুটোর বিয়োগফল তাদের যোগফলের একের নয়, তাহলে তাদের লসাগু হতো। দুর্দান্ত দুর্দান্ত অঙ্ক, প্রত্যেকে চেষ্টা করো, 1 মিনিট সময় করো। হয়ে গেল অবশ্যই কমেন্ট করবে। বলছে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 45, তাহলে যোগফল কত হচ্ছে 45। আচ্ছা যদি বলি বিয়োগফল কত, তাহলে বিয়োগফলটা হচ্ছে যোগফলের একের নয়, কাটাকাটি করো, 9 5 45, তাহলে বিয়োগফলটা কত 5। এবার একটা জিনিস জেনে রাখো, দুটো সংখ্যার যোগটা জানি, দুটো সংখ্যার বিয়োগটা জানি, সংখ্যা দুটোকে সহজে বের করে নেবে। একটা হবে এই যোগফলটা যোগ বিয়োগফলটা বাই 2, আর একটা সংখ্যা হবে যোগফলটা বিয়োগ বিয়োগফলটা বাই 2। তাহলে এটা কত হচ্ছে 50/2 মানে একটা সংখ্যা হচ্ছে 25, আর 40/2 মানে 20, তাহলে একটা 25 আর একটা 20। বলো এবার এই দুটোর লসাগু কি হবে? তাহলে 25 আর 20 সম্ভব, তুমি লসাগুটা করে নাও, 5 দিয়ে করো, 5 5 25, 5 4 20, তাহলে দেখো 5 5 25 4 100, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত 100। অপশন এ হয়ে গেল অঙ্কটার অ্যান্সার। দেখো যদি কেউ বুঝতে না পেরেছো বলো, আমি আবার বলে দিচ্ছি। স্যার আরেকবার বুঝিয়ে দিন। দুটো সংখ্যার যোগফল বলছে 45, তাহলে আমি যদি বলি সংখ্যা দুটোর যোগ কত রে ভাই, তুমি বলবে স্যার 45। আমি যদি বলি বিয়োগফল কত, তাহলে বলেছে যে যোগফলের একের নয়, তার মানে 5। তাহলে দুটো সংখ্যার যোগটা জানি, দুটো সংখ্যার বিয়োগটা জানি, সংখ্যা দুটো পেয়ে যাবো। একটা সংখ্যা হবে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, আর একটা সংখ্যা হবে যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2। এটা হিসেব করলে হচ্ছে দেখো 25, আর এইটা হিসেব করলে হচ্ছে 20, এই দুটো লসাগু বলেছে। তাহলে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 4 20, 5 5 25 4 100, তাহলে কত হলো লসাগু হলো 100। অপশন এ হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। পেরেছো বুঝতে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক, চলো এবার স্ক্রিনশট নাও, এগুলো একটু বাড়ির কাজ থাকবে। এই একটা, এই একটা, এটা, ঠিক আছে? তাহলে এগুলো বাড়ির কাজ রইল, করার জন্য এগুলো বাড়িতে করে দেখবে, যদি কোনোটা না হয় আমাকে বলবে, ঠিক আছে?
চলো তাহলে আজকের মতো ক্লাসটা শেষ করলাম, টাটা।